একটা অতি সাধারণ ছেলে যাকে এক 18 বছরের কম বয়সী মেয়েকে যৌন হেনস্থার মিথ্যে অভিযোগে তারই পরিবার ফাঁসিয়ে দেয়। সবথেকে অদ্ভুত বিষয়, এই মেয়েটি আর অন্য কেউ নয়, তার গার্লফ্রেন্ড। এমন পরিস্থিতির মধ্যে ছেলেটার কি হলো? কোনো উকিল কি তাকে আদৌ বাঁচাতে পারবে? এটা কোনো মুভি নয়, বরং বাস্তবের আয়না। বলছিলাম কোর্ট, স্টেট ভার্সেস এ নোবডির কথা। সালটা 2023, ভাইজ্যাক ডিস্ট্রিক্ট কোর্ট। আদালতের ঘণ্টা বাজলে বিচারক এসে বসেন তার চেয়ারে। কোর্টের মধ্যে এক চাপা উত্তেজনা। কেস নাম্বার 16/2023 এর শুনানি চলছে। স্টেট বনাম চন্দ্রশেখর ওরফে চান্দু। সমস্ত সাক্ষ্য প্রমাণ তার বিরুদ্ধে, আর তাই আদালত দুপক্ষের আর্গুমেন্ট শুনে পরবর্তী শুনানির তারিখ ঘোষণা করে 29 জুলাই সকাল 10টা, সোমবার। হাতে মাত্র 4 দিন। চন্দ্রশেখরের অপরাধ স্পষ্ট, প্রমাণসঙ্গত, তাই তার বিরুদ্ধে হতে পারে 10 বছর বা 14 বছরের কারাদণ্ড। এমনই আলোচনা চলছে কোর্টের চারিদিকে। এই সংকটময় মুহূর্তে চান্দুর এক আত্মীয় কোর্টের কাছে একটা চায়ের দোকানে গিয়ে কেসের ব্যাপারে আলোচনা করছিল। পাশেই দাঁড়িয়েছিল একজন আইনজীবী। সে তাকে মোহন রাও নামের এক আইনজীবীর কথা জানায়, একমাত্র যিনি এই কেসটি জিততে পারেন। পুরনো দিনগুলোতে এমন কঠিন কেসের সমাধান তিনি অনেকবার করেছেন। আত্মীয়টি এই কথা শোনার পর তার কাছে মোহন রাওয়ের নাম্বার জানতে চায়, কিন্তু মোহন রাওয়ের নাম্বার না থাকায় সেই আইনজীবী তাকে মোহনের জুনিয়র আইনজীবী সূর্য তেজার নাম্বার দেয়। সূর্য তেজা একজন তরুণ ও প্রতিজ্ঞাবদ্ধ জুনিয়র আইনজীবী, যার একমাত্র স্বপ্ন নিজের হাতে একটা কেস লড়ে সেটাকে জেতা। কিন্তু মোহন রাও তাকে সেই সুযোগ দেয়নি, তাই তেজা এখনও তার বড় সুযোগের অপেক্ষায় ছিল। আত্মীয়টি তেজার সঙ্গে যোগাযোগ করে কেসের ব্যাপারে জানালে তেজা তাকে পরের দিন দেখা করতে বলে। তবে হাতে যে মাত্র 4টে দিনের সময়, সেটা তেজাকে জানানো হয় না, কারণ যদি এটা জানার পর সে কেসটা নিতে অস্বীকার করে। অন্যদিকে মোহন রাও সেই দিন অন্য একটা কোর্টে উপস্থিত ছিল এবং একটা ক্রস এক্সামিনেশনের সময় তেজা আগে ভাগে অনুমান করে নেয় কিভাবে মোহন রাও প্রশ্ন করবেন। সেই মুহূর্তে তেজা বুঝতে পারে স্যারের কাছে এতদিন ধরে যে কৌশল শিখেছে তা তাকে একদিন বড় একজন আইনজীবী করে তুলতে পারে। মোহন রাওর অফিসে গিয়ে তেজা জানায় যে সে একটা কেস লড়তে চায়, তাই মোহন রাও তাকে একটা অদ্ভুত প্রশ্ন করল, যার উত্তর দিতে পারলে সে কেস লড়তে পারবে। তেজার প্রশ্নের উত্তর দেয়, কিন্তু মোহন কোনো কথা না বলে তেজার পিঠ চাপড়ে বেরিয়ে যায় তার অফিস থেকে। এতে তেজা আশাবাদী হয়ে ওঠে, মনে মনে ভাবে হয়তো এইবার তার কাছে একটা বড় সুযোগ এসছে। পরের দিন আবারও মোহন রাও একই প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে পুনরাবৃত্তি করে তাকে জিজ্ঞেস করে এবং তেজা বারবার প্রশ্ন অনুযায়ী উত্তর বদলাতে থাকে, কিন্তু মোহন তাকে কেসটা সামলানোর সুযোগ দেয় না। ফলে সে নিরাশ হয়ে পড়ে। এরপর তেজার কথা মতো চান্দুর দুজন আত্মীয় তার সাথে দেখা করতে আসে। তেজা জানতে পারে চান্দুর বিরুদ্ধে শিশু সুরক্ষা আইনের অধীনে পক্সো অ্যাক্টের মামলা দায়ের করা হয়েছে এবং আর 2 দিনের মধ্যেই রয়েছে ফাইনাল জাজমেন্ট। এমনকি এই কেসের শুরু থেকেই চান্দু বেল পায়নি এবং 78 দিন যাবৎ রিমান্ডে আছে। এরপর তেজা কেসের ফাইলটা পড়তে শুরু করে এবং গল্প যায় ফ্ল্যাশব্যাকে। 1 জানুয়ারি 2013। চান্দু ছিল এক 19 বছর বয়সী তরুণ, যার পরিবারে ছিল তার মা, বাবা এবং ছোট বোন। চান্দু বেশি দূর পড়াশোনা করেনি, কারণ সে পড়াশোনার প্রতি আগ্রহী ছিল না। তাই সে একটা সেলসম্যানের কাজ বেছে নেয়, যা ছিল তার টাকা উপার্জনের একমাত্র পন্থা। তাদের বাড়িতে লন্ড্রি ছিল, যেটা তার মা সামলায়, আর তার বাবা একটা প্লটে সিকিউরিটি গার্ডের কাজ করতেন। একদিন চান্দু স্নান করার সময় শ্যাম্পু খুঁজে না পাওয়ায় পাশের দোকানে শ্যাম্পু আনতে যায় এবং সেইখান থেকে তাকে একজন নিউ ইয়ার উইশ করলে সে একটু অন্যভাবে জবাব দেয়, যা লক্ষ্য করে জাবিলি নামের একটা মেয়ে। জাবিলি ছিল চান্দুর প্রতিবেশী নিত্যার বন্ধু। সে প্রায়শই নিত্যার বাড়িতে আসত। জাবিলি তাকে নিত্যার বাড়ির বারান্দায় দাঁড়িয়ে থাকতে দেখতে পায় এবং মজার ছলে নিত্যার কাছ থেকে চান্দুর ফোন নাম্বার নিয়ে কল করে। তবে চান্দু কলটা কে করেছে সেটা কিছুই বুঝতে পারে না, কারণ জাবিলি নিজেকে তার প্রতিবেশী নিত্যার বান্ধবী নয়, বরং আননোন নাম্বার হিসেবে কল করে। চান্দু সেই মুহূর্তে কোনো গুরুত্ব দেয় না এবং এই বিষয়টাকে খুব সাধারণভাবেই নেয়। জাবিলি বেশ সম্ভ্রান্ত পরিবারের মেয়ে। পিতার মৃত্যুর পর তার পিসে মশাই মঙ্গাপতি পরিবারের প্রধানের আসন গ্রহণ করেন। মঙ্গাপতি একজন অত্যন্ত কঠোর এবং কর্তৃত্বপূর্ণ ব্যক্তি, যিনি সব সময় নিজের মতামতকেই সঠিক বলে মনে করেন। একদিন জাবিলির বোনের জন্মদিনের পার্টিতে মঙ্গাপতি তাদের বাড়িতে আসলে জাবিলির বোনের পোশাক দেখে তাকে এবং পরিবারের সকলকে বকাঝকা করে। তার মতে পোশাকগুলো ভদ্র সমাজের জন্য উপযুক্ত নয় এবং এসব দেখে মঙ্গাপতির মেয়েরাও এমন পোশাক পরতে চাইবে।
তাই তাকে দ্রুত পোশাক পরিবর্তন করতে বলে। আসলে মঙ্গাপাতির কথাই ছিল তাদের বাড়ির শেষ কথা এবং সবার জন্য তার নির্দেশনা অমান্য করা ছিল প্রায় অসম্ভব। এমন সময় জাবেলির ফোনে একটা কল আসে, যেটা ছিল চান্দুর। তবে মঙ্গাপাতির উপস্থিতিতে জাবেলির সাহস ছিল না চান্দুর সাথে কথা বলার, তাই সে মিথ্যে বলে যে কাস্টমার কেয়ার থেকে কল এসছে। পরের দিন জাবেলি চান্দুকে আবার কল করে এবং জানতে চায় কেন সে তাকে কল করেছিল, এবং এই সূত্রে বেশ কিছুক্ষণ কথা হয়। ইতিমধ্যে একদিন চান্দু তার বন্ধুদের সাথে এবং জাবেলি তার বান্ধবীদের সাথে প্রভাসের একটা মুভি দেখার জন্য যায়। তবে চান্দু জানতো না যে সেইখানে জাবেলিও উপস্থিত আছে, কারণ তারা তখনও অবধি শুধু ফোনেই কথা বলতো। তবে জাবেলি মুভি দেখার থেকে বেশি চান্দুকে লক্ষ্য করছিল। উঠতি বয়সের চান্দু যেন বাকি ছেলেদের থেকে একটু আলাদা। স্বভাবে তার ছিল মার্জিত আচরণ এবং যত্নে ভরপুর, যেটা জাবেলির মনে ধরে। এরপর থেকে জাবেলি এবং চান্দুর মধ্যে প্রায়শই কথা হতে থাকলো এবং তারা খুব ভালো বন্ধু হয়ে ওঠে। অন্যদিকে মঙ্গাপাতির পরিবারে আরো কিছু ঘটনা ঘটে। একদিন স্কুলে মঙ্গাপাতির ছোট মেয়েকে একটা ছেলে কিছু পেপার দেয়, যা দেখে এক ব্যক্তি মঙ্গাপাতির কাছে গিয়ে জানায়। সেই রাতেই পুলিশের একটা দল ওই ছেলেটির বাড়িতে পৌঁছয় এবং তার বাবাকে মিথ্যে অভিযোগে গ্রেপ্তার করে। আসলে এই সব কিছুই ছিল মঙ্গাপাতির পরিকল্পনা, কারণ তার কাছে তার সম্মান ছিল সর্বোপরি। গ্রামের সাধারণ এক ছেলে তাদের বাড়ির মেয়েকে নোটস দেওয়া পর্যন্ত সে বরদাস্ত করতে রাজি নয়। একদিন চান্দু তার প্রতিবেশী নিত্যার বাড়ি যায় এবং ঘরে বসা সব বান্ধবীদের মাঝে জাবেলির নাম শুনতে পায়। তখনই নিজের ফোন থেকে জাবেলিকে কল করলে ফোন রিং হয় এবং ঘরের মধ্যে জাবেলিকে চিনতে পারে। কিন্তু তার পরের দিন থেকে চান্দু জাবেলিকে ফোন করলে তার নাম্বার সুইচ অফ জানায়, ফলে সে কিছুতেই তার সাথে কথা বলতে পারে না। এইরকম ভাবে কিছুদিন কেটে যায়। একদিন নিত্যার জন্মদিন সেলিব্রেশনের জন্য চান্দু যায় এবং সেইখানে জাবেলিকে দেখতে পায়। আসলে নিত্যা নয়, বরং জাবেলির কথাতেই নিত্যা চান্দুকে জন্মদিনে আমন্ত্রণ জানিয়েছিল। এইবার প্রথমবারের মতো চান্দু এবং জাবেলি একে অপরের সাথে সামনাসামনি একান্তে কথা বলার সুযোগ পায়। এইখানে জাবেলি জানায় তার ফোনটা খারাপ হয়ে গেছিল, এই জন্যই সে চান্দুর সাথে এতদিন যোগাযোগ করতে পারেনি। এই কদিনের শূন্যতায় দুজনের গুরুত্ব বুঝতে পারে এবং একে অপরের প্রতি ভালোবাসা উপলব্ধি করতে পারে। শুরু হয় তাদের ভালোবাসার এক নতুন পথ, যা এক অবিরাম যাত্রার মতো চলতে থাকে। এরপর থেকে চান্দু প্রায়শই জাবেলিকে তাদের বাড়িতে নিয়ে আসতো, যাতে তার মা এবং বোনের সাথে দেখা করাতে পারে। কিন্তু একদিন মঙ্গাপাতি গভীর রাতে ছাদে জাবেলিকে দেখে, যখন সে ফোনে কথা বলছিল। তার মনে সন্দেহ জাগলে বিষয়টা খতিয়ে দেখতে শুরু করে। এরপর গল্প আবার মোহন রাওয়ের অফিসে ফিরে আসে। তেজা তখন পুরো মামলা ডিটেলস পড়ে মোহন রাওয়ের কাছে যায় এবং সবকিছু জানায়। তবে মোহন রাও তখন তাদের সাথে দেখা করে না এবং পরের দিন সন্ধ্যাবেলায় আসতে বলে। ফলস্বরূপ তারা অপেক্ষা করে পরের দিনের জন্য। পরের দিন তারা মোহন রাওয়ের অফিসে উপস্থিত হয়, তবে দেখা যায় মোহন রাও সেখানে নেই। সে অনেকক্ষণ পরেও আসছে না দেখে তেজা তাকে বারবার ফোন করলেও মোহন রাও ফোন তোলে না। ফলে হতাশ হয়ে তেজা নিজেই সিদ্ধান্ত নেয় তাদের কাছ থেকে জানার চেষ্টা করবে যে চান্দু কিভাবে পক্সো মামলায় ফেঁসে গেল। এরপর গল্প আবার ফ্ল্যাশব্যাকে ফিরে যায়। একদিন চান্দু তার বন্ধুর দোকানে বসেছিল। এমন সময় জাবেলি তাকে ফোন করে জানায় সে এখন চান্দুর ঘরে এসছে এবং তাকে দ্রুত সেখানে আসতে বলে। চান্দু তাই দোকান থেকে বেরিয়ে পড়ে এবং বেরোনোর সময় তাকে এক বন্ধু অনুরোধ করে রাস্তায় তাকে ড্রপ করে দিতে। সে বন্ধু তাকে পথে একটা ওষুধের দোকানে দাঁড়িয়ে কিছু সময়ের জন্য অপেক্ষা করায়। তারপর চান্দু বাড়িতে পৌঁছে যায়। কিছুক্ষণ পরে চান্দুর বাবা বাড়ি আসলে তড়িঘড়ি তারা জাবেলিকে ঘরের ভিতরে লুকিয়ে রাখে, কারণ তার বাবা এখনো মেয়েটার ব্যাপারে জানে না। এমন সময় মঙ্গাপাতি তার পরিবার এবং কিছু পুলিশ অফিসার সেখানে এসে হাজির হয়। তারা চান্দুর বাবাকে চাপ দেয় জাবেলিকে ঘর থেকে বের করে আনতে। তবে চান্দুর বাবা আসলে এইসবে কিছু জানতো না, তাই তিনি হতবাক হয়ে যায়। পুলিশ অফিসাররা চিৎকার করতে থাকে। বাড়ির পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ফলস্বরূপ ভয়ে জাবেলি নিজেই ঘর থেকে বেরিয়ে আসে। আসলে জাবেলির বয়স তখনও 18 পূর্ণ হয়নি, তাই সে আইনি দৃষ্টিতে নাবালিকা ছিল। আর একজন নাবালিকাকে বাড়িতে লুকিয়ে রাখার অভিযোগে পুলিশ চান্দুকে গ্রেপ্তার করে নিয়ে যায়। অন্যদিকে মঙ্গাপাতি তার বাড়িতে ফিরে জাবেলিকে বেল্ট দিয়ে নির্মমভাবে মারতে থাকে। তার মনে হয় জাবেলির জন্য তাদের সম্মানহানি হয়েছে। এরপর সেই পুলিশ অফিসার মঙ্গাপাতিকে ফোন করে জিজ্ঞেস করে চান্দুর বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায়। মঙ্গাপাতি বলে তার বিরুদ্ধে এফআইআর দায়ের করতে। এরপর মঙ্গাপাতি এবং তার আইনজীবী দামোদরকে নিয়ে থানায় পৌঁছে পুলিশ অফিসারদের ঘুষ দিয়ে নিজের এবং পরিবারের সম্মান রক্ষার নামে চান্দুর বিরুদ্ধে একাধিক ধারায় অভিযোগ আনে, যার মধ্যে পক্সো আইনও ছিল, যা নাবালিকাদের বিরুদ্ধে যৌন অপরাধ দমন করার জন্য একটা কঠোর আইন।
একজন কনস্টেবল বাইরে এসে চান্দুর পরিবার এবং তার বন্ধুদের আশ্বাস দেয় যে চান্দু পরের দিন মুক্তি পেয়ে যাবে। সবাই কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে, তবে তারা পুরোপুরি নিশ্চিন্ত হয় না। আসলে বাস্তবে পরিস্থিতি ছিল ভিন্ন। পুলিশ রাতে আদালত থেকে রিমান্ডের অনুমতি নিয়ে আসে যাতে চান্দু জামিন না পায়, আর ক্রমাগত তাকে নির্যাতন করতে থাকে। অন্যদিকে দামোদর জাবেলির মায়ের কাছে গিয়ে তাকে এফআইআর এর কপিতে সাইন করতে বলে। জাবেলির মা প্রথমে রাজি হয় না, কারণ তিনি চাননি মেয়েকে কোর্ট কাচারির মধ্যে টানতে। কিন্তু মঙ্গাবতীর প্রবল চাপের কাছে হার মেনে শেষমেশ তাকে এফআইআর কপিতে সাইন করতে হয়। এরপর চান্দুরা এক নামী আইনজীবীর কাছে যায় এফআইআর এর কপি নিয়ে। তারা আইনজীবীকে সমস্ত ঘটনা বলে অনুরোধ করে চান্দুর জামিনের ব্যবস্থা করতে। আইনজীবী তাদের আশ্বাস দেয় যে তিনি চান্দুর বেল করিয়েই ছাড়বেন, তবে তার জন্য প্রয়োজন 50,000 টাকা। পরিবার তখন নিরুপায় হয়ে তার কথায় রাজি হয় এবং মনে মনে একটু আশার আলো দেখে এবং তাকেই কেসের দায়িত্ব দিয়ে দেয়। অন্যদিকে মঙ্গাবতী এবং দামোদর চুপ করে বসে থাকে না। তারা সেই একই আইনজীবীর সাথে যোগাযোগ করে এবং মোটা অঙ্কের ঘুষ দিয়ে তাকে নিজেদের দলে টেনে নেয়। তারা স্পষ্ট বলে আইনজীবী যেন এই মামলা হাতছাড়া না করে, তবে সে এখন থেকে মঙ্গাবতী এবং তার পরিবারের স্বার্থে কাজ করবে। তার উদ্দেশ্য হবে যাতে চান্দু কোনোভাবেই মুক্তি না পায় এবং কোর্টে সবকিছু এমনভাবে চালনা করা হয় যেন চান্দুই দোষী প্রমাণিত হয়। এরপর কেস কোর্টে ওঠে। কোর্টে দামোদর এমনভাবে পুরো ঘটনার বিবরণ পেশ করে যেন চান্দুই পুরো ঘটনার মূল অপরাধী। দামোদর বলে জাবেলি যখন টিউশন থেকে ফিরছিল তখন চান্দু তাকে জোর করে তার গাড়িতে উঠিয়ে নিয়ে যায় এবং তার বাড়িতে নিয়ে আসে, অর্থাৎ এটা সম্পূর্ণ অপহরণের কেস। দামোদর আরও বলে চান্দু দীর্ঘদিন জাবেলিকে অনুসরণ করে রাস্তাঘাটে বিরক্ত এবং নানানভাবে হ্যারাস করত। তাই এমন একজন ছেলেকে যদি এখন জামিনে ছেড়ে দেওয়া হয় তাহলে সে ভবিষ্যতে জাবেলির মতো আরও অনেক মেয়ের ক্ষতি করতে পারে। ফলে দামোদরের যুক্তিতে আদালতের পরিবেশ তীব্রতর হয়ে ওঠে। এদিকে চান্দুর আইনজীবী ইতিমধ্যেই টাকার কাছে নিজের নৈতিকতা বিক্রি করে দিয়েছিল, তাই সে কোনো তর্ক বিতর্ক করে না। সে কেবল বিচারকদের কাছে একবার আবেগের ভঙ্গিতে বেল চেয়ে নেয়। কিন্তু এত গুরুতর অভিযোগের সামনে তার সেই সামান্য অনুরোধ কোনো গুরুত্বই পায় না। ফলে বিচারক চান্দুর জামিনের আবেদন খারিজ করে দেয়। পরবর্তী শুনানির দিন আবারও দামোদর নতুন করে পরিকল্পনা করে। সে ওষুধের দোকানের মালিককে সাক্ষী হিসেবে হাজির করে। সেই দোকানদার আদালতে এমনভাবে সাক্ষ্য দেয় যেন চান্দুই প্রকৃতপক্ষে একজন অপরাধী। তার বয়ানে উঠে আসে যে চান্দু ওষুধের দোকানে নেমে কিছু অস্বাভাবিক আচরণ করছিল এবং তার ব্যবহারে সন্দেহজনক কিছু ছিল। ফলে সেই দিনও চান্দুর জামিন মঞ্জুর হয় না। চান্দুর পরিবার এবং বন্ধুদের হৃদয় এতে ভেঙে যায়। তার আইনজীবীও সেই দিনও নির্লিপ্তভাবে দাঁড়িয়ে সব কিছু দেখতে থাকে, কোনো রকম প্রশ্নও তোলে না, যেন তার কিছুই করার নেই। তবে এইখানেই ঘটনা থেমে থাকে না। পরবর্তী শুনানির দিন মঙ্গাবতী এবং দামোদর আরও বড় ষড়যন্ত্র করে। তারা 3 জন মিথ্যা সাক্ষী হাজির করে, যারা আদালতে দাঁড়িয়ে বলে তারা সেদিন মন্দির গেছিল বাসে করে এবং ফেরার সময় বাস স্ট্যান্ডে স্পষ্ট দেখতে পেয়েছিল যে চান্দু তার বাইকে জাবেলিকে জোর করে তুলেছে। তারা এমনভাবে বর্ণনা করে যেন এটা পুরোপুরি সত্য ঘটনা। শুধু তাই নয়, তারা একজন ডাক্তারকেও হাজির করে যিনি আদালতে জানান বর্তমানে জাবেলির মানসিক অবস্থা অত্যন্ত খারাপ, তাই সে এখন আদালতে হাজির হতে পারবে না এবং এই পরিস্থিতির জন্য সম্পূর্ণরূপে দায়ী চান্দু। আদালতের সামনে এমন চিত্র আঁকা হয় যেন চান্দু প্রতিনিয়ত জাবেলিকে ব্ল্যাকমেল করত এবং তার জন্যই জাবেলি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। এই সমস্ত মিথ্যে সাক্ষ্য প্রমাণ এবং ডাক্তারের রিপোর্টের উপর ভিত্তি করে বিচারক ফাইনাল জাজমেন্টের জন্য পরবর্তী সোমবার নির্ধারণ করেন। এরপর গল্প আবার ফিরে আসে তেজার অফিসে। কেসের ফাইনাল জাজমেন্টের জন্য আর মাত্র 2 দিন বাকি, তাই তারা চাইছিল যত দ্রুত সম্ভব মোহন রাওয়ের সাথে দেখা করতে, যেন কোনোভাবে কেসের জন্য প্রস্তুতি নেওয়া যায়। তেজা কেসের গুরুত্ব উপলব্ধি করে নিজেই মোহন রাওকে ফোন করে জানতে চায় সে কখন অফিসে আসবে, কিন্তু মোহন রাও জানিয়ে দেয় সে আজ অফিসে আসতে পারবে না এবং পরের দিন সকালে দেখা করতে বলে। এই উত্তরের পর তেজা আর কিছু করতে না পেরে অপেক্ষা করে। পরের দিন তেজা অফিসে উপস্থিত হয় এবং মোহন রাও তাকে ডেকে পাঠায়, কিন্তু সেই বৈঠকে মোহন রাও যা বলল তা ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত। তিনি সরাসরি জানিয়ে দেয় তারা এই কেস লড়বে না। তেজা তখন অবাক হয়ে প্রশ্ন করে যে তাদের কেস জেতার ভালো সম্ভাবনা রয়েছে, তারা তাহলে কেন পিছু হটছে? কিন্তু মোহন রাও পরিষ্কার করে জানিয়ে দেয় বাস্তবে এই কেস জেতা এত সহজ নয়। কথা শেষ করে কোনো বিশেষ ব্যাখ্যা না দিয়েই দ্রুত তিনি অফিস ছেড়ে চলে যান। এর কিছুক্ষণ পর তেজার এক বন্ধু অফিসে আসে এবং জানায় যে তার মোহন রাও তাকে একটা নতুন কেস দিয়েছে লড়ার জন্য। এই কথা শুনে তেজার চোখ খুলে যায়।
সে বুঝতে পারে আসলে মোহন রাও ইচ্ছে করেই তেজাকে কোনো বড় কেসের দায়িত্ব দিতে চাইছিল না। এই উপলব্ধির পর তেজা তার ভিতরের ক্ষোভ সামনে রাখে। ঠিক সেই সময় চান্দুর আত্মীয়রা আবার এসে হাজির হয় অফিসে। তারা আশায় বুক বেঁধেছিল আজ হয়তো তাদের সন্তোষজনক কোনো উত্তর মিলবে, কিন্তু মোহন রাও তো ইতিমধ্যে জানিয়ে দিয়েছে যে তিনি কেস লড়বেন না। তেজা বুঝতে পারে না যে কি উত্তর দেবে, তাই একটু চিন্তা করে সে সাহস করে জানায় মোহন রাও তাকে কেসটার দায়িত্ব দিয়েছে এবং তারা আদালতেই সরাসরি দেখা করবে। এরপর সে নিজের মনকে দৃঢ় করে প্রস্তুতি নিতে শুরু করে। অবশেষে সোমবার আসে। তেজা আদালতে কেসের মেমো জমা দেয়। তবে সেদিন ছিল ফাইনাল জাজমেন্টের দিন, তাই দামোদর আদালতের সামনে বলে যে এখন মেমো জমা দিয়ে কোনো লাভ হবে না, এটা কেবল সময় নষ্ট। কিন্তু তেজা আবার ট্রায়ালের অনুরোধ করে এবং বিচারকও তার যুক্তি মেনে নিয়ে নতুন করে ট্রায়ালের অনুমতি দেয়। এইভাবে কেসে আরও একটা নতুন দিকে সূচনা হয়, যা সবার মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে দেয়। পরের দিন তেজা আবারও কোর্টে উপস্থিত হয়। সে প্রথমেই দামোদরের পক্ষের আনা সে ওষুধের দোকানের মালিকের সাক্ষ্যের মধ্যে খুঁত বের করে। সে বলে শুধুমাত্র গর্ভনিরোধক কিনলেই কেউ সমাজের জন্য ক্ষতিকর প্রমাণিত হয় না। এরপর সে চান্দুর এক বন্ধুকে সাক্ষী হিসেবে ডাকে, যে স্পষ্ট করে জানায় দামোদর পুরো ঘটনাকে অতিরঞ্জিত করে উপস্থাপন করেছে। তেজা আরও যুক্তি দেয় যে যখন চান্দুকে গ্রেপ্তার করা হয়েছিল তখন তার কাছে কোনো গর্ভনিরোধক পাওয়া যায়নি, তাহলে কিভাবে দামোদর এইসব গল্প বানালো। এরপর তেজা আদালতের কাছে অনুরোধ জানায় যেন সেই 3 জন মিথ্যে সাক্ষীকে কোর্টে তলব করা হয়। তাদের একে একে জিজ্ঞাসাবাদ করতে শুরু হলো, কিন্তু প্রত্যেকেই ভিন্ন ভিন্ন উত্তর দেয়। একজন বলে তারা সকাল 6টায় মন্দিরে গেছিল, আবার একজন বলে 8টায় বেরিয়েছিল। এইভাবে আদালতের সামনে স্পষ্ট হয়ে যায় যে এই সাক্ষীরা সবাই মিথ্যে বলছে এবং সাজানো কথা বলছে। চান্দুকে বাঁচানোর নিত্যার সাক্ষী ছিল অত্যন্ত প্রয়োজনীয়, তবে সে কোর্টে উপস্থিত থেকে সাক্ষী দিতে চায়নি। তাই তেজা তার বাবা মায়ের সাথে একটা ভিডিও রেকর্ডিং করে রাখে, যেখানে নিত্যা স্বীকার করে যে চান্দু তাকে কোনোদিনও কিডন্যাপ করেনি, বরং জাবেলি নিজেই চান্দুর সাথে স্বেচ্ছায় তাদের বাড়ি গেছিল। এরপর তেজা সেই ভিডিওটা আদালতের সামনে পেশ করার আর্জি জানায়। বিচারকের সম্মতির পর ভিডিও দেখে পুরো আদালত হতবাক। পরিস্থিতি এতক্ষণে পুরোপুরি পাল্টে গেছে। সবশেষে বিচারক দামোদরের দিক থেকে ব্যাখ্যা চাইলে সে কিছুটা সময় চেয়ে নেয়। তাই বিচারক কেসের ফাইল জাজমেন্টের জন্য আবার নতুন করে তারিখ ঘোষণা করেন। অন্যদিকে দামোদর বুঝতে পারে যে তেজার মেধা এবং দৃঢ়চেতা এতটাই প্রভাব ফেলেছে যে এই কেস তারা হারতেও পারে। এটা বুঝে সে এক প্রকার বাধ্য হয়ে তেজার কাছে আসে এবং তাকে উদ্দেশ্য করে দামোদর ওর দক্ষতার ভূয়সী প্রশংসা করে আর্থিকভাবে প্রলুব্ধ করার চেষ্টা করে। সে সরাসরি তেজাকে টাকার লোভ দেখিয়ে বোঝাতে চায় যে যদি সে কিছুটা নরম হয় তাহলে উভয়েরই সুবিধে। তবে তেজা সহজে টাকার কাছে বিক্রি হয়ে যাওয়ার মানুষ নয়। নিজের নীতির কাছে অটল থেকে সে দামোদরের প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করে। দামোদর বুঝে যায় তেজার মতো দৃঢ়চেতা মানুষের কাছে টাকা কোনো মূল্য রাখে না। এরপর দামোদর হতাশ হয়ে সরাসরি মঙ্গাপাতির কাছে গিয়ে পুরো পরিস্থিতির বিবরণ দেয়। মঙ্গাপাতি, যার জন্য এই কেস মান ইজ্জতের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, ফলে কোনোভাবেই কেসটা হারতে রাজি নয়। সে স্পষ্টভাবে জানিয়ে দেয় যে যে কোনো মূল্যে তাকে এই কেস জিততেই হবে। মঙ্গাপাতি নিজের কাঁধে পুরো দায়িত্ব তুলে নেয় এবং দামোদরকে বলে যে এখন আর পিছিয়ে যাওয়ার সুযোগ নেই। যে করেই হোক তাকে কোর্টে এমন কিছু প্রমাণ দিতে হবে যা চান্দুর বিরুদ্ধে স্পষ্ট অভিযোগ প্রতিষ্ঠা করতে পারে। পরের দিন নতুন শুনানির দিনে দামোদর আদালতে একটা নতুন তথ্য প্রমাণ উপস্থাপন করে। আদালতে একটা সিসিটিভি ফুটেজ জমা দেয়, যেখানে দেখা যায় চান্দু এবং জাবেলি সেই বিয়েবাড়ির ভবনের একটা রুমের মধ্যে প্রবেশ করে দরজা বন্ধ করে দিচ্ছে। ফুটেজটা প্রকাশ্যে আসতে আদালতে এক ধরনের গুঞ্জন ওঠে। তেজা, যে এতদিন পর্যন্ত এই ফুটেজ সম্পর্কে কিছুই জানতো না, তারা একেবারে হতভম্ব হয়ে যায়। তার মুখের অভিব্যক্তিতেই সেটা স্পষ্ট হয়ে ওঠে যে সে পুরোপুরি প্রস্তুত ছিল না এই ধরনের প্রমাণের জন্য। এই সুযোগে দামোদর নাটকীয়ভাবে পুরো বিষয়টাকে বাড়িয়ে তোলে। সে কোর্টের সামনে দাঁড়িয়ে বলে একটা যুবক এবং যুবতীর এইভাবে গোপনে ঘরে প্রবেশ করায় প্রমাণ করে দেয় যে তাদের মধ্যে কিছু অনৈতিক সম্পর্ক রয়েছে এবং সমাজের নীতিমালাকে তারা নষ্ট করেছে। তার এই বক্তব্য আদালতের উপর চাপ সৃষ্টি করে এবং বিচারক কেসের পরবর্তী শুনানির জন্য আরেকটা তারিখ ধার্য করে। কোর্টের বাইরে এসে তেজা এইবার ভেঙে পড়ল। তার মনে হয় এতদিনের চেষ্টা ব্যর্থ হতে চলেছে। নিরাশ হয়ে কাউকে কিছু না বলে এসে সোজা নিজের বাড়ির দিকে রওনা দেয়। তার মনের মধ্যে তখন শুধু হতাশা। অন্যদিকে দামোদর মঙ্গাপাতির সাথে আলাদা করে দেখা করে এবং সিসিটিভি ফুটেজ নিয়ে আরও আলোচনা করে। মঙ্গাপাতি তখন দামোদরকে জানায় আসলে সবকিছু শুরু হয়েছিল এই ফুটেজ দেখার পর থেকেই।
যখন সে প্রথমবার এই ভিডিওটা দেখে তখনই সে মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলে জাবেলির পিছু নেবে এবং চান্দুর সাথে তার সম্পর্কে সমস্ত তথ্য জোগাড় করবে। সে আরও বলে প্রথম দিকে সে চাইতো না এই ফুটেজ আদালতে প্রকাশ পাক, কারণ এতে তাদের পরিবারের সম্মান প্রশ্নের মুখে পড়তে পারে। কিন্তু এখন যখন কেস হাতছাড়া হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে তখন আর লুকিয়ে লাভ নেই। তাই শেষ মুহূর্তে সে দামোদরকে এই ফুটেজ আদালতে উপস্থাপন করতে দেয়। এদিকে বাড়ি ফিরে তেজা তার ঘরে একা বসে হতাশার মধ্যে ডুবে থাকে। তখনই তার সাথে দেখা করতে আসে মোহন রাও। যদিও তেজা তাকে কিছুই জানায়নি, তবুও মোহন রাও তার চেহারা থেকে সবকিছুই বুঝে যায়। সে তেজাকে শান্তভাবে বোঝায় আসলে সে কেন প্রথমে তেজাকে এই কেস লড়তে দিতে চাইছিল না। মোহন রাও জানায় তেজার সবথেকে বড় শক্তি হলো তার সাহস এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, কিন্তু সেটা অনেক সময় তার দুর্বলতার কারণ হয়েও দাঁড়াতে পারে। কেননা তাড়াহুড়ো করে নেওয়া সিদ্ধান্ত মাঝে মাঝে মারাত্মক ভুল হতে পারে। মোহন রাও আরও বলে তাকে কেসের শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত দিক চিন্তা করে এগোতে হবে। শেষে তেজাকে সে অনুপ্রেরণা দিয়ে বলে সে বিশ্বাস করে তেজা চাইলে এই কেস জয় করতে পারবে। এদিকে তেজার কোর্ট ছেড়ে চলে আসার পর চান্দুর আত্মীয়রা নিজেদের মধ্যে আলোচনা করে এবং তারা সিদ্ধান্ত নেয় তারা মঙ্গাপাতির বাড়িতে গিয়ে ক্ষমা চাইবে এবং চাইবে যে মঙ্গাপাতি যেন কেসটা তুলে নেয়। কিন্তু তাদের সেই আশাও বিফলে যায়। যখন তারা মঙ্গাপাতির বাড়িতে পৌঁছে বিনয়ের সাথে ক্ষমা চাইতে যায়, মঙ্গাপাতি তাদের অপমান করে তাড়িয়ে দেয়। সে স্পষ্টভাবে জানিয়ে দেয় ক্ষমা চাওয়া বা না চাওয়াতে কিছুই বদলাবে না, কেস তোলা নিয়ে কোনো প্রশ্নই নেই। ইতিমধ্যে তেজা আবারও ফিরে আসে কোর্টরুমে, তবে মাথা নিচু করে নয়, বরং সে ফিরেছিল নিজের আগের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে। সে বুঝে গেছিল আবেগের বশবর্তী হয়ে তাড়াহুড়ো করলে কেস জেতা যায় না, তাই সে এখন অনেক দৃঢ়, স্থির এবং পরিকল্পিত। তেজা এইবার এমন এক সাক্ষীকে আদালতে হাজির করে যাকে প্রথমে কেউ প্রত্যাশা করেনি। সেই পুলিশ অফিসার যে ঘুষ খেয়ে মঙ্গাপাতির কথা মতো পুরো কেস সাজিয়েছিল চান্দুর বিরুদ্ধে। তেজার কৌশল ছিল খুবই পরিণত। সে ধীরে ধীরে সে অফিসারের মুখ থেকে স্বীকারোক্তি আদায় করে নেয় এবং আদালতের সামনে পরিষ্কার করে দেয় যে এই কেসের গোড়াতেই ছিল দুর্নীতি আর মিথ্যে। এরপর তেজা জাবেলির মাকে কাঠগড়ায় ডাকে। তার চেহারা ছিল এতটাই ধারালো আর যুক্তিসম্মত যে মুহূর্তের মধ্যে বিষয়টা পরিষ্কার হয়ে যায় যে সেই বন্ধ ঘরের ভিতরে আসলে কি ঘটেছিল তা নিয়ে কোনো নির্দিষ্ট প্রমাণ নেই। তেজা বলে যে শুধুমাত্র দুজন মানুষ সত্যিটা জানে, চান্দু এবং জাবেলি। তাই তেজা আদালতের কাছে আবেদন করে ইন ক্যামেরা প্রসিডিং এর জন্য, যাতে গোপনীয়তা বজায় রেখে সত্যিটা বের করে আনা যায়। আদালত তেজার আবেদনে সম্মতি জানায়। বিচারক নির্দেশ দেন যে কোর্ট রুমে শুধুমাত্র তিনি নিজে, চান্দু, তেজা, দামোদর এবং স্টেনোগ্রাফার উপস্থিত থাকবে। এরপর সবাই বাইরে বেরিয়ে যায়। এরপর কোর্টের ভিতরে চান্দু সেই রাতের ঘটনার বিস্তারিত বর্ণনা দেয়, নিরপেক্ষ, সৎ এবং আবেগময়ভাবে। তার কথা শুনে বোঝা যায় সেদিন কোনো অনৈতিক কাজ বা কোনো অবমাননাকর আচরণ হয়নি। এরপর তেজা আরও একবার আঘাত হানে মঙ্গাপাতির সাজানো ষড়যন্ত্রের উপর। সে ওই ডাক্তার এবং তার অ্যাসিস্ট্যান্টকে কোর্টে হাজির করে। প্রমাণিত হয় জাবেলির মানসিক অবস্থা সম্পূর্ণ সুস্থ ছিল এবং তাকে ইচ্ছাকৃতভাবে আদালতে উপস্থিত হতে দেওয়া হচ্ছিল না। সমস্ত তথ্য প্রমাণ হাতে পেয়ে বিচারক আদেশ দেয় যে পরবর্তী শুনানিতে জাবেলিকে আদালতে হাজির করাতেই হবে। এদিকে মঙ্গাপাতি তার বাড়িতে গিয়ে জানায় এখন পরিবারের সম্মান রক্ষার সমস্ত দায়িত্ব তার নিজের কাঁধে, কিন্তু পরিস্থিতি তার হাতের বাইরে চলে যাচ্ছিল। পরের দিনের শুনানিতে দামোদর কোর্টে এসে জানায় যে জাবেলি নিখোঁজ, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই সে আদালতে উপস্থিত হতেও পারবে না। আদালত জুড়ে একটা চাপা উত্তেজনা তৈরি হয়। সবাই ধরে নিয়েছিল হয়তো কেস আবার আটকে যাবে, কিন্তু ঠিক সেই মুহূর্তে সবাইকে অবাক করে দিয়ে কোর্ট রুমে দরজা দিয়ে ঢুকে পড়ে জাবেলির মা এবং তার সাথে জাবেলি নিজেও। আসলে মঙ্গাপাতি আগের দিন ঘরের সবাইকে বলেছিল যে কোর্ট বন্ধ থাকবে, কিন্তু জাবেলির মা এবং জাবেলি জানতে পেরেছিল যে এটা মিথ্যে। তারা সত্যের জন্য তাই এগিয়ে আসে। এরপর তেজা আর দেরি করে না, সে মঙ্গাপাতিকে কাঠগড়ায় ডাকে এবং একের পর এক প্রশ্ন করে প্রমাণ করে দেয় যে কিভাবে মঙ্গাপাতি তার সমস্ত ক্ষমতার অপব্যবহার করে টাকা ছড়িয়ে পুলিশ অফিসার, ডাক্তার, দামোদর এবং সাক্ষীদের কিনে পুরো ঘটনা সাজিয়েছিল চান্দুর বিরুদ্ধে। আর অবশেষে সত্যটা প্রকাশিত হয় চোখের সামনে নিখুঁতভাবে। পুনরায় ইন ক্যামেরার প্রসিডিং এর মাধ্যমে জাবেলির বক্তব্য শোনানো হয়। সেখানে সে অকপটে জানায় সেদিন তারা কোনো অনৈতিক কাজ করেনি, বরং একটা বিয়ে বাড়ির অনুষ্ঠানে মজা করতে করতে রুমের মধ্যে তারা বিয়ের কিছু প্রথার ছেলে মানুষই খেলায় মেতেছিল। এটাই ছিল আসল ঘটনা। তেজা আদালতের সামনে এই সমস্ত তথ্য স্পষ্ট করে পেশ করে।
অবশেষে বিচারক রায় ঘোষণা করেন যে চান্দু সম্পূর্ণ নির্দোষ। পাশাপাশি মঙ্গাবাতি এবং দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসারের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেন। চান্দু যে এতদিন নিজের সম্মান হারিয়ে সমাজের চোখে কালিমা লিপ্ত হয়েছিল, আজ সে মুক্তি পেয়েছে। আদালতের বাইরে তার বাবা মা ছুটে এসে তাকে জড়িয়ে ধরে। অনুভূতিগুলো ছিল অশ্রুসিক্ত এবং আনন্দময়। কিন্তু চান্দু আর থেমে থাকে না। সে ছুটে যায় তেজার দিকে, যে তাকে এই নরক থেকে মুক্ত করে এনেছে। কৃতজ্ঞতা এবং বন্ধুত্বের মিশ্রণে সে তেজাকে শক্ত করে জড়িয়ে ধরে। এরপর দিনগুলো আবার স্বাভাবিক হয়ে উঠতে শুরু করে। জাবেলির মা তাকে আবার টিউশনে পাঠাতে শুরু করেছে। একদিন সে একই বাস স্ট্যান্ডে আবার দেখা হয় চান্দু আর জাবেলির। জাবেলির চোখে তখন এক অন্যরকম প্রশান্তি। সে মৃদু হেসে জানায় আজ তার 18তম জন্মদিন। কথাটা শুনে আবেগপ্লুত হয়ে চান্দু এগিয়ে তাকে আলিঙ্গন করে এবং পুরো সিনেমা সে আবেগঘন মুহূর্তে আলিঙ্গনের উষ্ণতায় গল্পের পর্দা ধীরে ধীরে নামতে শুরু করে। আর এই ঘটনার সাথে মুভি এইখানেই শেষ হয়, একটা পবিত্র বন্ধন, বিশ্বাস আর ন্যায়ের জয়গাথা বজায় রেখে।